হ্যাঁ দেশবাসী, ওটা আমার হাত লেগে কেটে গেল। ওইটারই এক অংশ আবার আমি চালু করলাম, এইটা আমাকে যত ছেলেরা ভালোবাসতো, অসংখ্য ছেলে আমাকে ভালোবাসতো, কিন্তু আমি বিয়ে করলাম নিগ্রোকে। সেই ছেলে তখন চিঠি, তখন মোবাইল ছিল না, কিন্তু আমার লাইন ফোন ছিল, তখনকার চিঠিগুলি দিয়ে এই বইটা, ওই যে সেদিন বললাম যে চারটি উপন্যাস হয়ে গেছে, শুধু প্রেসে যাবে, পেন ড্রাইভ, 2টা পেন ড্রাইভ আমার দ্বিতীয় স্বামী নিয়ে গেছে। এখন আমি এই বইটা কিভাবে সমাপ্ত করব? এই ছেলেদের চিঠিগুলি আমি কোথায় পাবো? বিদেশি বাংলাদেশি সব অসংখ্য চিঠি, সব শেষ করে দিছে। আচ্ছা যাই হোক, এইটা মনে হয় আছে আপনাদের কাছে, মনে হয় আমার নেটে আছে, আমি দেখাচ্ছি। এখন যেহেতু এটা বই আকারে হয়েছে, এটা নাই, এই বইটা নাই। সোনামণিরা, বাবার মনের রং মাটিতে মিশে গেছে, এটা আমার বাবাকে নিয়ে লেখা। সোনামণিরা, বাবার মনের রং মাটিতে মিশে গেছে, ফুল পাখিদের ছড়া, বাচ্চাদের একটা বই। সোনামণিরা গল্প শুনবে, দাদুর গল্প বাচ্চাদের। এটা হলো বেদনার আশা, একটা উপন্যাস। এটা বই আকারে দেখাচ্ছে। এগুলি কালার প্রিন্ট আছে, এগুলি আমার দোকানের সেলসম্যান। আর এই সেই কি বলে, শিল্প 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 প্রতিমন্ত্রী যাকে ধর্ষণ করছে সেই মেয়েটা, এই মেয়েটার কালার ছবিটা আনতে পারলাম না। সেই মেয়ে, সে এখন কবরে, আজকে না অনেক বছর ধরে মারা গেছে, খুব সুন্দরী, খুলনা বাড়ি, খুলনা। এই যে এগুলি সব আমার দোকানের সেলসম্যান, এরা সব আমার দোকানের সেলসম্যান। আর এই হিন্দু লোকটা আজকে 22 বছর আমার দোকান, বাণিজ্য মেলা, সব কিছু ফার্নিচার ও করে, এই যে আমার ফোন নাম্বারও দিয়ে দিয়েছি, বলুন টাকা পায় কি না ওরা। আমি শুধু এই হিন্দু লোকটাকে নাম্বারটা তুলে ধরলাম, হরি, ওর নাম হরি। হ্যাঁ, নাম্বারটা দিলাম যে আমি কেমন জানুন ওদের কাছে, ঠিক আছে? আচ্ছা যাই হোক, আমি এখন আসতেছি আমার সাক্ষাৎকার। নমিনেশন প্রার্থী ছিলাম তখন আমার সাক্ষাৎকার, সেগুলি একটু দেখাচ্ছি। সাথে সেলিনা হোসাইন আছে, তারপরে আর একজন, ওনার নাম জানি না, নুসরাত, নিষ্ঠুরভাবে মেরেছে, জানি না ফাঁসি হয়েছে কি না। এরকম আমার কাছে অসংখ্য ধর্ষিতা মেয়েদেরকে আমি এইভাবে পেপার কাটিং করে আমি বই আকারে বের করতেছি। এইভাবেই বই হবে, যেটা আমি এটা দেখাচ্ছি, এখানে আর কিছু নাই, এখানে শুধু এটুকুই আছে। এই পেজও আছে, দেখেন, এখানে পুলিশরা বেশি ধর্ষণ, আমার কাছে ধর্ষক, পুলিশরা বেশি ধর্ষক। হ্যাঁ, দেখতে থাকেন। আর নাই, এই পেজটার ভিতরেই চলে আসছে। কেন, এটা আমি যখন মানে এগুলি কাটিং করি, আমার জীবন যে কত কষ্টে, সারা রাত বসে বসে পত্রিকা নিয়ে আসি 3টা 4টা, যারা ধর্ষিতা তাদেরকে কেটে কেটে আবার আমি পত্রিকা আকার ধারণ করি, সেগুলি আবার কালার প্রিন্ট করি। টাকাকে টাকা বলি না। এই যে আমি, দেখেন কত বড় সাক্ষাৎকার। যখন আমি উঠে গেছি, যখন আমি নিচে ছোট ছিলাম, তখন কারো কাছে সাক্ষাৎকার চাইতে গেলে বলতো, আপনি কি আমাদের সাথে বেডে যাবেন? ওদের বেড ভুল করছে, বেডে যাইয়া না যাইয়া ওদের পেনিস দিয়ে কাটা উচিত ছিল। আমি ভুল করছি, ব্লেড দিয়ে পেনিস কাটা উচিত ছিল, ব্লেড দিয়ে, যারা আমাকে বেডে নিতে চাইছে। পরে সব মহিলারা আমাকে সাক্ষাৎকার তুলে ধরে। দেখেন, একজন সফল নারী, যখন আমি ব্যবসা করি,
আমার হেডিংগুলি চমৎকার, আমার হেডিংয়েই বুঝায় দেয় যে আমি যে প্রতিবাদী নারী, সেটা আমার হেডিংয়েই বুঝায় দেয়। দেখেন, দেখা যাচ্ছে না না যাচ্ছে আমি জানি না, যদি না যায় শেরাটনে অপেক্ষা করবেন, শেরাটন, এগুলি সব শেরাটনে বিক্রি হবে। আমার 100 পেন্টিং নিয়ে যাব, আমি বিক্রি করব সেগুলি, দেখি কত দাম উঠে। এইখানে 2টা সাক্ষাৎকার আছে, 2টা সাক্ষাৎকার। এটা হলো বেতার বাংলা, বেতার বাংলা ঈদ সংখ্যা, মানে রেডিও অফিসের বেতার বাংলা ঈদ সংখ্যা। আর ওটা হলো কি, ওটাও মেয়ে, সব মেয়ে মেয়ে সাক্ষাৎকার নিচ্ছে আমার। এটা কি পত্রিকা যেন, এটা একটা বড় পত্রিকা, এটা আমার দোকানের ছবি। ঠিক আছে, কি লিখছে, ডলি নিজের পায়ে দাঁড়িয়েছে। ও জনকণ্ঠ, সরি, জনকণ্ঠ, জনকণ্ঠ। এই এটা ছেপেছে মেয়ে, জনকণ্ঠের, এটা উপরেরটা জনকণ্ঠ আর নিচেরটা হলো বেতার বাংলা। এটা দেখেন, এটা কেটে গেছে। এক সাহসী নারী, এটার হেডিংটা ছিল এক সাহসী নারী, হোমায়রা খাতুন। যে লিখছে ওনার নাম হোমায়রা খাতুন, হোমায়রা খাতুন। হ্যাঁ, হোমায়রা খাতুন, এখানে লেখা ছিল এক সাহসী নারী। কি লেখা ছিল জানি না আমি, এটা কেটে গেছে। আচ্ছা, যাই হোক, এই ডিজাইনটা আমার 1995-তে ছাপা, ডিজাইনটা আমার করা। হ্যাঁ, আর এখানে যে আস্তে আস্তে যাচ্ছি, আমার দোকানের ছবি। দেখেন, দেশবাসী, কত বড় বড় সাক্ষাৎকার। আর যখন ছোট ছিলাম বলে আপনি বেডে যাবেন, ঝাড়ুর বাড়ি বেডে যাবেন। এটা একটা নিউ নেশন, পত্রিকার নাম নিউ নেশন, ইত্তেফাকে নিউ নেশন পত্রিকা। ঠিক আছে, দেখতে থাকেন, হেডিংটা দেখেন, হেডিংটা দেখেন। আপনারা কি করেন, আমি কি করতেছি বলেন, হেডিং দেখেন। হ্যাঁ, আস্তে আস্তে দেখাচ্ছি এখন, যেন আপনারা পড়তে পারেন। ঠিক আছে, সেই গদ, এই গদগুলি আমার হাজবেন্ডের, আমার হাজবেন্ডের স্বপ্ন, আমার যে নিগ্রো হাজবেন্ড ছিল, ওর স্বপ্ন। সে আমার স্বপ্ন ফলানোর জন্যে অনেক চেষ্টা করছে, অনেক চেষ্টা। এবং সে কানাডায় আমাকে বলছে তোমার দেশ আর আমার দেশ মিলে আমরা ব্যবসা করব। কিন্তু আমার স্বপ্ন শেষ হয়ে গেল, আমার স্বপ্ন সফল হলো না। আমি বাংলাদেশে পচে গলে মারা যাচ্ছি, পচে গলে মারা যাচ্ছি। আমি আর বাঁচতে পারতেছি না দেশবাসী, আমি আর বাঁচতে পারতেছি না দেশবাসী। আমি কি অপরাধ করেছি আমি জানি না, আমি আর কি অপরাধ করছি দেশের কাছে। আমাকে কেউ বাঁচতে দিতেছে না, ভাই বোন থেকে শুরু করে এলাকাবাসী। আমি তো কারোর সাথে কথা বলি না, আমি মাথা নিচু করে এলাকায় আসি, মাথা নিচু করে আমার দোকানে আমি ব্যবসা করছি, আমি কারোর সাথে কথা বলি নাই। কথা বললে ওরা মাথায় উঠে যাবে, ওরা আমাকে বাজে প্রস্তাব দিবে দেখে কথা বলতাম না। দোকানে লেখা থাকতো প্রয়োজন ছাড়া কথা পছন্দ করি না। আমি আর বাঁচতে পারছি না দেশবাসী, আমাকে সবাই মেরে ফেলতেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আমার কথা শুনতেছে না, আইজি শুনতেছে না, আমি কি করব? আমি তো আমার জন্য কিছু না, আমি তো দেশের জন্যে, আমি দেশের জন্য কিছু করতে চাই, আমাকে করতে দিচ্ছে না, আমি কি করব? আমি দেশকে ভালোবাসতাম, এই দেশে যখন জন্ম নিছি, আমার মা যখন আমাকে কষ্ট করে লালন পালন করছে, আমি দেশকে কিছু দিতে চাইলাম, দেশ আমার কাছে নিতে চায় না, দেশ নিতে চায় না। দেখো দেশবাসী, আমার টিভির সাক্ষাৎকার, ঠিক আছে, টিভির সাক্ষাৎকার। এক সময় আমাকে কিছুই করে নাই, পড়ায় মেয়েরা এসে সাক্ষাৎকার নিচ্ছে। শাহিদ আরবি করে একটা মেয়ে ছিল প্রযোজক,
ওনার হাজবেন্ড মারা গেছে। ওই আপাটা কোথায় আছে আমি জানি না। আপাটা এত ভালো ছিল, আপাটা যে এত ভালো ছিল বলার বাহিরে। উনি ওনার সব যন্ত্রপাতি নিয়ে আমার দোকানে আসছে, এসে 2বার সাক্ষাৎকার নিছে। এই যে আমার টিভির সাক্ষাৎকার, পরে আর সাক্ষাৎকার দিতাম না, কেন সময় লস। এই 500 টাকা 900 টাকার জন্য আমি সাক্ষাৎকার দিয়ে আমি সময় লস করব? আমি আর যাই নাই, পরে আর যাই নাই, পরে আর সাক্ষাৎকার যাই নাই। দেখেন আপনারা, এটা দেখায় আমি পরে আবার যাই। এইখানেও একটা সাক্ষাৎকার আছে, এটা এটা 900 টাকা, 900 টাকা 2বার পাইছি, 2বার। এটা বিশেষ সাক্ষাৎকার, তখনকার সময় 900 টাকা এটার মূল্য ছিল, 900 টাকা। আজ 10 মিনিট 10 মিনিট সাক্ষাৎকার দিছি, 10 মিনিট। এটা হলো জনকণ্ঠে আমার একটা লেখা ছাপা হয়, সেইখানে আমাকে সম্মানিত করে, ঠিক আছে। যখন আমি দাঁড়ায় গেলাম তখন সবাই ছুটে আসছে আমার কাছে। তখন আমি ছুটে যাই নাই, কোনো ছেলের কাছে যাই নাই, মেয়েদের কাছে। এটা তখন ছিল গুলশান আপা, নারী পাতা দেখতো গুলশান আপা। সেই আপাটা হঠাৎ তার ক্যান্সার হয়ে গেল পাকস্থলিতে ক্যান্সার। আমারও পাকস্থলিতে সমস্যা। আমি ডাক্তার দেখাচ্ছি না, আমি কলকাতায় থেকে আসছি, আমাকে অপারেশন করে নাই। এখন আমি সিঙ্গাপুরে যেতে চাই। আমার ভাই বোনরা আমার বাবার টাকা দিচ্ছে না, হয়তো গুলশান আপার মতো আমি মরে যাব। ক্যান্সার ছিল ওনার, শুধু একটা মেয়ে ছিল, একটা মেয়ে। আমি এত অপদার্থ, আমার ওই গুলশান আপার ফোন নাম্বারটা হারাই গেছে। ওনার মাত্র একটা মেয়ে। গুলশান আপা যে এত ভালো ছিল, আমার সব ভালো মানুষের সাথে পরিচয় হয়, খারাপ কারোর সাথে হয় না, আমার সব ভালো হয়। এটা আমার এনজিওর অনুদান, এনজিওর, ঠিক আছে। আমি অনুদানগুলি এইভাবে রেখে দিচ্ছি, চেক আমি ব্যাংক অ্যাকাউন্ট করি নাই। তখন আমি শুনতেছিলাম যে ইউনূস সাহেব টাকা দিয়ে শোধ নেয়, শোধ। তখন আমার ভিতরে একটা ক্ষোভ জাগলো, হায় আমি রেজিস্ট্রেশন করলে আমাকেও মানুষে বলবে শোধখোর। না, আমি টাকা অ্যাকাউন্টই করি না, এখন অ্যাকাউন্ট নাই। 2006 আমার এনজিও পাস করছে, কিন্তু এনজিও পাস করা তো চারটাখানি কথা না, অনেক কষ্ট করে করছি। যাই হোক, আমার জীবন সব শেষ, সব এলোমেলো, আমার জীবন সব এলোমেলো। সাংস্কৃতিক মন্ত্রণালয় থেকে বই দেওয়া হলো এনজিওর নামে, আমার তো কিছু নাই, আমি কি করব? তবু নিয়ে রাখছি যে দেখি আমার কি হয়। এটা কিছু বইয়ের অনুদান আমি এভাবে রেখে দিচ্ছি। যাই হোক, এটা জনকণ্ঠের আর একটা লেখা, আমার কবিতা লেখা জনকণ্ঠের। দেশবাসী, এগুলি সব আগের, এখনকার না। এখন বলতে মানে 90-এর আগে, 90-এর পরে আমি আর সময় দেইনি কাউকে। তখন আমি শুধু টাকার পিছনে ছুটছি। টাকার পিছনে ছুটলে কি হবে? আমার টাকা তো সব শেষ করে দিছে, আমি শুধু আল্লাহর কাছে কান্না করি, আর কিছু না। আমি আল্লাহর কাছে কান্না করতে করতে আমার জীবন শেষ। কেন আল্লাহ এত কষ্ট দিতেছে আমাকে, একের পর এক কষ্ট। দেশবাসী, রেডিও অফিসের সাক্ষাৎকার, রেডিও অফিসে প্রোগ্রাম, আমার নিজের লেখা প্রোগ্রাম। গার্মেন্টস নিয়ে বলা হয়েছিল। তখন আমার একটা গার্মেন্টস ছিল তখন আমার তখন একটা গার্মেন্টস ছিল, সেইটার উপরে ভিত্তি করে লেখা, রেডিওতে বলা। রেডিওতে আমি নিজে স্বরচিত বলছি, আমি নিজে। তখন টাকা অনেক কম ছিল, তখন রেডিওতে বলা। এখানে আর একটা আছে, আপনারা দেখেন, দেখে পড়ে
দেখেন আমি কি সত্যি কি সুখে আছি, নাকি আমি মরে যাচ্ছি, আমি বেঁচে মরে আছি। এইগুলি আমার ক্যাসেটের, এটা আমার ক্যাসেটের, আমার সিডি বের হলো সেইটার ইনক্লাবে, সেটাও মেয়ে, মহিলা। এটা আমার একটা ইনক্লাবের কবিতা, ইনক্লাবে লেখা কবিতা, ইনক্লাবে না, এটা হইল দৈনিক বাংলা। এটা দৈনিক বাংলা, উপরেরটা ইনক্লাব, নিচেরটা দৈনিক বাংলা। আর এটা আমার গানের বই, গানের বই প্রচারের জন্য এটা দেওয়া হয়েছে পত্রিকায়। যখন আমার মূল্য ছিল না তখন আমাকে সবাই বেডে নিতে চাইছে। যখন আমার মূল্য হলো, ছেলেদের কাছে আমি যেতাম না, আমি ছেলেদেরকে আমি সাক্ষাৎকার দিতাম না। এইটা একটু ভালো করে পড়েন, এইটা একটু ভালো করে পড়েন। দেখেন আমি যেখানে যাই সেখানে আমি মানুষের সাহায্যের জন্য হাত বাড়াই দিই, যুদ্ধ করি, অনেক কিছু। কিন্তু আমার প্রচার এইভাবে হয়। একটা ছেলে, আমরা গেলাম, ওই যে আমরা কক্সবাজারে এর আগের সাক্ষাৎকারে তুলে ধরছি, কক্সবাজারে যেটা, কক্সবাজারে আমরা যখন পর্যটন হোটেলে ছিলাম, তখন রাস্তায় একটা ছেলে বিষ খেয়ে পড়েছিল। ছোট ছেলে, ছোট না, তখন আমারই বয়স, সেম কি সেনাবাহিনী না, নৌবাহিনীর ক্যাম্পের কাছে ছেলেটা পড়েছিল, কেউ ধরে নাই, মানুষ ভিড় হয়ে দেখতেছে। ছেলেটা কে যেন বিষ খাওয়ায় ফেলে রাখছে। পরে আমি জানতে পারছি, পরে ওর ভাই ঢাকায় আসছিল আমার সাথে দেখা করতে। কিন্তু হলে কি হবে, ছেলেটাকে আমি বাঁচাইছি, আল্লাহ বাঁচাইছে। ছেলেটাকে আমি রিকশায় একা তুলে ঠেলে নিয়ে যাই, কেউ ধরবে না, সবাই বলে আমাদেরকে জেলে যেতে হবে। আমি বলি তুমি ধরো, জেলে যেতে হবে না। আমি তারপরে হসপিটালে নিয়ে যাই, হসপিটালে ডাক্তাররা ব্যাডমিন্টন খেলতেছে সে রাত তখন 10:30 বাজে। তখন আমি ছেলেটাকে নিয়ে যাই, বলে যে আমাদের কোনো যন্ত্র নাই, সেই কক্সবাজারের হসপিটালে যন্ত্র নাই। তারপরে আমি বলি কি ছেলেটা কি মারা যাবে, আমি ডাক্তারদেরকে মারতে যাই। ডাক্তাররা পরে খেলা বাদ দিয়ে ছেলেটাকে দেখতে আসে, বলে ওকে বাঁচানো যাবে, একটা ওষুধ আছে, বিষ নষ্ট করে দেয়, 450 টাকা লাগবে। আমি বাংলাদেশ থেকে গেছি, আমি ঢাকা থেকে গেছি, আমার কাছে এত টাকা কোথায়। আচ্ছা যাই হোক, আমি বাকিতে ওই ইসের কাছে, হসপিটালের কাছে বাকিতে কিছু টাকা দেই, শুধু 450 না, আরও অনেক টাকা লাগে, আরও অনেক টাকা। পরে দেখি যে জনকণ্ঠ, ইনক্লাব, এইসব সব পত্রিকা চলে আসছে। এতক্ষণ যে রাস্তায় পড়েছিল তখন আসে নাই, এখন আসছে আমাকে ধরার জন্যে, যদি মরে যায় আমাকে ধরবে। আরে গালাগালি, আমার সাংবাদিককে বলি তোরা ভাগ এখান থেকে, খবরদার, চলে যায় এখানে, যা ঢাকা যে জিজ্ঞেস কর আমি ডলে। পরে ওরা চলে যায়, ওরাই আবার সাক্ষাৎকার তুলে। সেই ছেলেকে রাতে সারা রাত আমি ভালো করে যখন বের হয়ে যায়, তখন আমি সকালে আমি যাই, কি বলে, আমরা যে হোটেলে ছিলাম সেই হোটেলে। ও মা, যাওয়ার পরে আমার ব্যবসায়ী বন্ধুরা, মহিলারা আমাকে বলতেছে আমি নাকি দেহ ব্যবসা করে গেছি। আমি না খাওয়া, প্রিয় দেশবাসী, দুপুরে কি খাইছি আমি জানি না, রাতে না খাওয়া, সেই না খাওয়া অবস্থায় আমি চলে গেলাম, আমি একটু ঘুমাবো, আমার ঘুম আসতেছে, পরে আবার সকালে আমার স্টল খুলতে হবে। আমাকে বলে আমি দেহ ব্যবসা করে আসছি। হায় আল্লাহ, থাক, আমাকে খারাপ বলুক, আমি হুজুরদের সাথে কথা বলি, আমাকে যারা খারাপ বলবে আমার গুনাহ নাকি তাদের উপরে চলে যাবে। হ্যাঁ, আমাকে খারাপ বলুক, আমি দুঃখ করি না, আমি আবারও দুঃখ করতেছি, এই দুঃখ করা নাকি ভালো না। এইটা আমার স্বরচিত আবৃত্তি, যে কোনো একটা প্রোগ্রামে, প্লাস আমার জীবনী, সেই পত্রিকাটাই আমার জীবনী তুলে ধরছে ছোট একটু। আচ্ছা যাই হোক, আমি অসুস্থ হলেও আমাকে পত্রিকা তুলে ধরে, আমি ল্যাবেডে ভর্তি, সেটাও তুলে ধরছে মানুষ। ঠিক আছে, দেখেন পাঠকরা,
হ্যাঁ, দেখে যান, দেখে যান। আস্তে আস্তে আমি চালাচ্ছি হাত, দেখে যান, দেখে যান। জি দেশবাসী, আমি কি খারাপ মেয়ে? বলেন, আমি কি খারাপ মেয়ে? কিছু কিছু লোক আমাকে বলতেছে আরে আমি খারাপ মেয়ে। আরে আমি যদি খারাপ হব তাহলে আল্লাহ তো আমাকে এখানে নিয়ে আসতো না, হাত ধরে নিয়ে আসতেছে আল্লাহ। আল্লাহ আমাকে হাত ধরে নিয়ে আসতেছে। আল্লাহ আমাকে ফেলে রাখে নাই, আল্লাহ আমাকে ফেলে রাখবে না ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে হাত ধরে নিয়ে আসতেছে। আর কে আছে দেশবাসী আমার স্থানে দাঁড়ানোর মতো? আর কে আছে? কেউ থাকলে আমার সাথে কম্পিটিশনে আসেন, আসেন, আমি কম্পিটিশন করব। কে আছে আমার সাথে, আমার সাথে হাত মিলানোর জন্য? কে আছে? আসুন। এইটা হলো আমার রোকেয়া পদক। যেদিন জমা দিতে যাব, ইউটিউবে দেখতেছি একটা মেয়ে অঝোরে কাটতেছে, নিগ্র সে। সেই মুহূর্তে আমার জমা দেওয়া শেষ হয়ে যায়। সেই মুহূর্তে আমি কয় লাইন লিখে আমি এইটাই জমা দেই, রোকেয়া পদকের জন্য এইটাই জমা দেই, এই 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 কবিতাটা। ঠিক আছে? একটা নিগ্র মহিলা কাঁদতেছে, কিন্তু নিগ্র মহিলা কাঁদবে কেন? ওকে তো আল্লাহ বানাইছে, ও তো নিজে আসে নাই, ওর মা নিজে বানায় নাই। আচ্ছা, যাই হোক, আমি এভাবে তুলে ধরি। এইটা আমার আর একটা পেপারের সাক্ষাৎকার। আমার কানাডায় মেলা ফাইনাল হয়ে গেছে, কানাডা মেলার ফাইনাল। আমি ভিসাও পেয়ে যাব, কিন্তু আমি আমি একটা মেয়েকে পালিয়ে, সেই মেয়ে তখন ছোট ছিল, সেই মেয়ে কাউকে রাখার জন্য পাই নাই দেখে আমার কানাডার মেলায় যাওয়া হয় নাই। লেখা আছে, দেখেন আমাদের যাওয়া কবে হবে, কত ডেট, কত কিছু। দেখেন আমার সাক্ষাৎকার, সে অগ্রিম নিয়ে গেছে, যাওয়া হয় নাই। আর গেলে তো কত সাক্ষাৎকার আসতো, সেটা তো বলার বাহিরে। হ্যাঁ, আমার মাল সিলেকশন হয়ে গেছে, সব হয়ে গেছে, আমি যাব, সেই যাওয়া হয় নাই। ঠিক আছে দেশবাসী? দেখেন আর একটা বাণিজ্য মেলা। এটা বাণিজ্য মেলা, আমার দোকান, আমার নামটা হয়তো লেখা আছে, আমার দোকান, কাস্টমার আমার জিনিস দেখতেছে, আমার দোকান, কাস্টমার আমার জিনিস দেখতেছে। হ্যাঁ, এই যে আমি আছি বাণিজ্য মেলায় ডলির স্বপ্ননীর। হেডিংটা দেখেন, বাণিজ্য মেলায় ডলির স্বপ্ননীর। কি পত্রিকা আমি জানি না, এরকম অসংখ্য পত্রিকা আছে, সব তুলে ধরি নাই। কিছু কিছু রাখা, কিছু কিছু ফেলে দিছে। এত তো জঙ্গল রাখা যায় না, কিন্তু আমি আমি সব রাখা উচিত ছিল। ইতিহাসকে তো দেখানো লাগবে। ইতিহাস আমাকে নোংরা বলে, চরিত্রহীনা বলে বেঁচে যাবে, সেটা আমি বাঁচতে দিব না। ইতিহাসকে বাঁচতে দিব না। আর আমি এদেশ থেকে চলে যাব, আমার ভালো খারাপ কিছু আসে যায় না। আরও কিছু আছে, কিন্তু আমি আর দেখাতে পারতেছি না। এইটা একটু দেখাচ্ছি, প্রেস ব্রিফিং। প্রেস ব্রিফিং হচ্ছে সাজ্জিদ আর আমি পঙ্গুতে প্রেস ব্রিফিং। সাজ্জিদ আর আমার পঙ্গুতে প্রেস ব্রিফিং। আমার পত্রিকার নাম এইভাবে লিখছি, ডলির নারী মঞ্চে 2024 এর দ্বিতীয় যোদ্ধারা আমার ছেলে মেয়ে। 2024-এর দ্বিতীয় যোদ্ধারা আমার ছেলে মেয়ে। আমি মা হিসাবে ওদের কাছে ছিলাম, ওরা আমাকে মা ডাকতো। ঠিক আছে, ওরা আমাকে মা ডাকতো, কিন্তু এখন আর নাই। এটা নাহিদ, এখন ওদের ভিতরে অহংকার চলে আসছে। এটা নাহিদ, নাহিদ, সাজ্জিদ মা ডাকতো, এখন তাদের ভিতরে অহংকার চলে আসছে, অহংকার। ঠিক আছে, এটা বেগম পত্রিকার মালিক, বেগম পত্রিকার মালিক। উনি কত বছর জানি বেঁচে ছিল আমি জানি না। এটা আর একটা পত্রিকার মালিক এখানে, এমি মোহাইম্যান। দেখেন আমার ভালোবাসা, এরা আমাকে কিভাবে ভালোবাসতো। আমি গায়ে হাত দিয়ে পিছনে দাঁড়ায় আছি, সবাই আমাকে যেভাবে সম্মান করতো, সেই সম্মানটা কোথায় গেল আমি জানি না। ঠিক আছে দেশবাসী, আর কিছু দেখাচ্ছি না, আমার একটা ফোন চলে আসছে। আচ্ছা, যাই হোক, আমি এটা আর দেখাচ্ছি না। আমি এটার উপরে হাত রেখে আমি কিছু কথা বলি। এই
ম্যাগাজিনটার উপরে হাত রেখে আমি কিছু বলি, আর আমি প্রাণের অ্যাড করে থাকি। এখন আমি বলতেছি, কিছু ছেলে আমাকে আমার নেটে কিছু বলতে চাচ্ছে, অনেকগুলো ছেলে। এই ছেলেরা তোমরা শুনো, আমি তো একা একটা মেয়ে, তোমরা এতগুলি যদি আমাকে ভালোবাসার প্রস্তাব দাও, আমি কোথায় যাব? আমার মন তো একটা, এই মনটা নিয়ে গেছে একজন, এই মনটা চলে গেছে, আমি একজনকে ভালোবাসি। সেই ছেলেটা একটু বোকা টাইপের, সেই ছেলেটা আমাকে বুঝতে পারে না। সেই ছেলেটা আমার, এই যে দেখো এর আগে যে দুইটা, একটা আমার পেন্টিংয়ের ছাড়ছি নেটে, ওটা সে লক করে রাখছে, সে কাউকে দেখাচ্ছে না। আর শুক্রবারে যেটা আমার সব ছবি তুলে ধরছি, সেইটাও লক করে রাখছে। আমি কোথায় যাব? এই ছেলেদেরকে আমি কি বোঝাবো? এই ছেলেরা এমন করে কেন? এতগুলি ছেলে আসার দরকার নেই। একটা ছেলেকে আমি চিনছি, ও একটা শাড়ির দোকানের, কে আমি জানি না, একটা শাড়ি আমার মার্কেটেরই এই ছেলেটাকে আমি কখনো দেখি নাই। কে এই ছেলে? সেই ছেলে, এই ছেলে তোমাকে আমি বলতেছি, তুমি আর পাগলামি করো না। বাংলাদেশে অনেক মেয়ে আছে, আমি শুধু একা না, অনেক মেয়ে আছে। প্লিজ তোমরা আর কিছু পাঠায়ও না, তোমাদের জন্যে আমি নেটে টাকা ঢুকাই না, নেট নাই, আমি সব অচল হয়ে যাচ্ছে। আমার ইউটিউব চ্যানেল চালাতে পারতেছি না তোমাদের অত্যাচারে। আমি যদি হ্যাঁ, আমার নেট চালু করলে তোমরা ভিড় করে দাঁড়াও, এক একজন এক এক লেখা, কেউ বলে আত্মহত্যা করবা, কেউ বলে আমাকে জোর করে তুলে নিয়ে বিয়ে করবা। কেন? আমি তো একজন বয়স্ক মহিলা, তোমরা এরকম করো কেন? বাংলায় কি আর মেয়ে নাই? ওদেরকে ভালোবাসো, ভালো ব্যবহার করো, ওরাও ভালো। আমি ভালো না, আমি আমার মতো খারাপ বিশ্বে আর একটা মেয়ে নাই। আমি এত খারাপ, আমি এত রাগী, আমি খুনি। তোমরা আমাকে পছন্দ করো না, প্লিজ, অনুরোধ। আমার ভিতরে ভালোবাসা নাই। আমি একজনকে মন দিয়ে দিছি তোমাদের অনেক আগে, ওই ছেলেকে আমি বিয়ে করব, ওর নাম বলবো না, ঠিক আছে? উনি একজন না, আমি আর কিছুই বলবো না। আমি একটা ছেলেকে ভালোবাসি, তাই তোমাদেরকে বলতেছি, তোমরা সংখ্যায় অনেকগুলি, 10টার মতো বা বেশি, কেন এমন করো? হ্যাঁ, আমার তো একটা মন আমি কাকে দিব? আমাকে বলো, আমি একটা মন কাকে দিব? তোমরা বলো মরে যাবা, আত্মহত্যা করবা, তোমরা তুলে নিয়ে বিয়ে করবা। কেন? এইসব কি? এসব তো আমি বুঝি না। এসব তোমরা কি পাগল হয়ে গেছো? হ্যাঁ, প্লিজ, অনুরোধ, আর কোনো লেখা পাঠাবো না, আমি এঙ্গেজ, আমি বিয়ে করতেছি খুব তাড়াতাড়ি, প্লিজ, অনুরোধ। আর যে আমাদের মার্কেটের, ওনাকে আমি বলতেছি, আমি কেমন তা তো মার্কেটে জানে, সবাই জানে আমি বাঘিনী। মার্কেটে জিজ্ঞেস করেন আমি যে কত পাজি, আপনাদের কারোর সাথে আমি কথা বলি না। কোনো মার্কেটে আশেপাশে দোকানদের সাথে আমি কথা বলি না। আমি শুধু কেনাকাটার জন্য কিছু কিছু দোকান আমি কথা বলি, যখন আমি মাল কেনার জন্য যেতাম। এছাড়া আমি কারোর সাথে কথা বলি না। মাথা নিচু করে যাই, মাথা নিচু করে বের হয়ে আসি। আমি যে এলাকায় থাকি, মাথা নিচু করে যাই, মাথা নিচু করে চলে আসি। এটাই আমার অভ্যাস। আমি কথা বলি না কারোর সাথে। এলাকা তো নাই, এলাকায় কথা বললে আজকে কথা বলবে, কালকে ঘাড়ে উঠে যাবে, তারপরে মাথায় উঠে যাবে। আমি কারোর সাথে কথা বলি না। প্লিজ, তোমাদের কাছে আমি হাত জোর করে ক্ষমা চাচ্ছি। ভালোবাসার অনেক মানুষ আছে, আমাকে আর ডিস্টার্ব করো না, প্লিজ, আর ডিস্টার্ব করো না। আমি যাকে ভালোবাসি তাকে নিয়ে আমি কয়েক লাইন কবিতা, না, তাকে নিয়ে একটা বই হয়ে গেছে, একটা বই লিখে ফেলছি তাকে নিয়ে। হ্যাঁ, তাকে নিয়ে আমি একটা কবিতা শোনাচ্ছি তোমাকে। কাল 2 তারিখ, 2/11/2025, সকাল 9টা। 7 রং থেকে আমার ভালোবাসা, 7 রং থেকে আমার ভালোবাসা। আকাশের 7 রং আমার মনে বাসা বেঁধেছে। আমারই মন চোরা, চোর সে ভালোবাসে।
আমাকে সে কি করবে আমি জানি না। হ্যাঁ, দেখি, দেখা করেছি কয়েকবার বেহায়া হয়ে। সময় আমার বোনকে যেদিন নিয়ে যাই সেদিন আসার সময় ওই ছেলের চোখ আর আমার চোখ চোখাচোখি হয়ে যায়। ঠিক আছে, সেই থেকে শুরু হলো নতুন ভালোবাসা। বুকের ভিতর পাথর চাপা দিয়ে চেপে রেখেছে। কি যে কষ্ট লাগে আমি বোঝাতে পারি না। আমি ভাষাবিদ হয়ে এখনো ভাষা বুঝতে পারি না। সেই নেশায় আজও তাড়া করছে। কার কাছে বলি? কেন বুঝো না? এই পরন্ত বেলায় মন কোনো বদলায় নাই, বদলে গেছে। পরামর্শ নিব কার কাছে? খুঁজে কাউকে পাই না। পাওয়া না পাওয়ার মাঝে কে কি বলছে উত্তর জানা নাই। তাই এই তো লেখা আঁকা বাঁকা করে লিখেই যাই। ঘুম খাবার সব বাদ, তোমার উঠোনে পারাপার হয়ে গেছি আমি। আজব, আল্লাহ কেন আমাকে এমন করে জ্বালাচ্ছে? আল্লাহ আমাকে কেন বদলে দিচ্ছে না? চাওয়া পাওয়ার মাঝে বুঝি স্মৃতি আটকে গেল। তুমি আমি কার কাছে বলি? দোষ দিব কাকে? কেন অন্তর পুড়ালে? এটুকি লিখেছি দর্শকরা, আর পারি নাই। কয়েক লাইন লিখে কালকে চলে গেছি। আমি যেহেতু একক প্রদর্শনী করব পেন্টিংয়ের জন্যে। আল্লাহ হাফেজ।